শুরু করি। ওমর ভাই আছেন? জি জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রফেসর হোমিওপ্যাথি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক ক্লাসে আমাদের মাঝে আছেন আমাদের শ্রদ্ধেয় স্যার, ক্লাসিক্যাল হোমিওপ্যাথ প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার। স্যার আসলে আমাদের জন্য নিবেদিত প্রাণ মানুষ। বিভিন্ন বিপদ আপদে আমরা স্যারের শরণাপন্ন হই, আল্লাহর রহমতে আল্লাহ উদ্ধারও করেন। স্যারের জন্য আমরা দোয়া জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করব। তার আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন, আমাদের মাঝে আছেন ডাক্তার ওমর ফারুক স্যার। শুনতে পান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পবিত্র স্যার কোরআন ভালো থেকে আছেন? তেলাওয়াত করার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ। জি স্যার। আমাদের কোরআন তেলাওয়াত শোনান ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা নয় বিশ্বাস সকলে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম। শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সবার প্রিয় স্যার জাহাঙ্গীর আলম স্যারকে। স্যার আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ দেওয়ায়। তো আমাদের প্রতিনিয়ত হোমিও আসর শুরু হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আজকেও ইনশাআল্লাহ কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। কোরআন তেলাওয়াতে আছে আমি ওমর ফারুক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم. আর ওই ব্যক্তির কথা থেকে উত্তম কার কথা হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজেকে নেক আমল করে আর নিজেকে পরিচয় দেয় সাধারণ মুসলমানদের মধ্যে থেকে একজন। ভালো মন্দ সমান নয়, জবাবে তুমি তাই বলবে যা উৎকৃষ্ট। তখন দেখবে মানুষ আপনার সাথে যে শত্রুতা রয়েছে, শত্রুতা ছেড়ে সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। এই চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এই চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান। যদি শয়তানের পক্ষ থেকে আপনি কিছু কুমন্ত্রণা অনুভব করেন তবে আল্লাহর শরণাপন্ন হন, নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ। সকলকে অসংখ্য ধন্যবাদ কোরআন তেলাওয়াত ধৈর্য সহকারে শোনার জন্য। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। ধন্যবাদ ওমর ফারুক ভাইকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য। আমাদের আজকের আলোচনার বিষয় অনিয়ম। এই বিষয়ে স্যার আমাদের বিস্তারিত আলোচনা করবেন। গত সপ্তাহে আমাদের ক্লাস হয় নাই স্যারের ব্যস্ততার কারণে। ক্লাস শুক্রবারে যেন মনে হয় যেন কি যেন একটা কাজ বাদ রয়েছে, ক্লাস হয় নাই। তো স্যারকে অনুরোধ করব সময় বের করার জন্য। স্যারকে আমাদের পরম শ্রদ্ধেয় স্যার প্রফেসর জাহাঙ্গীর আলম স্যার আজকের বিষয়ে আলোচনা শুরু করবেন। স্যারকে আজকের আলোচনা শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্মরণ করছি আমাদের মালিক রহমানির রহিম, আজিজুল হাকিম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করছি, আমাদের হোমিওপ্যাথির জনক স্যার হ্যানিম্যানকে স্মরণ করছি,
হঠাৎ কাল মনে হলো কোনিয়ামটা নিয়ে একটু আলোচনা করার দরকার, কারণ আমরা অনেক ডাক্তাররা ভুল প্রেসক্রিপশন করি। কিছু কিছু ওষুধ ভুল প্রেসক্রিপশন করা যাবে না, তার ভিতরে একটা ওষুধ হলো কোনিয়াম। কোনিয়াম সম্পর্কে আপনারা অনেক কিছুই জানেন, আমি শুধু সাবধানতা সংক্রান্ত কিছু আলোচনার জন্য আজকে কোনিয়ামটা নিয়ে আসছি, যাতে এই বিষয় নিয়ে ওইগুলো আলোচনা করা যায়। অনেক সময় অল্প সিমটমে অনেক ওষুধ আমরা ব্যবহার করি, তার ভিতর কোনিয়াম কিন্তু অল্প সিমটমে ব্যবহার করা যাবে না। মাঝে মাঝে রাগ হয় আমার, আমাদের যে বাজারে আমি আছি এই বাজারে এক ডাক্তার কোনিয়াম 10M অনেক রোগীকেই দেয়, টিউমার পেলেই কোনিয়াম 10M দেয়। কোনিয়াম 10M সকালে খাবে, ক্যালকেরাফুলোর দুপুরে খাবে, ব্যারাটাকার 10M রাত্রি খাবে, এরকম শুনছিলাম। উনি ডিএইচএমএস করছে, পরে আমার মনে হয় করে না। কষ্ট লাগে আমার যে ওষুধের সাইড ইফেক্ট না জেনে ওষুধ ব্যবহার করা ঠিক না। আমার মূলত আজকের আলোচনা কিন্তু সাইড ইফেক্ট। কোনিয়ামটা রাখছি কারণ কোনিয়ামটা রাখছি এই জন্যই যাতে কোনিয়াম সম্পর্কে একটু আলোচনা করে যাই। আপনাদেরও অনেক অভিজ্ঞতা আছে, অনেকে হয়তো কোনিয়াম ব্যবহার করছেন। বেশি সিমটম না, মাত্র অল্প কয়েকটা সিমটম জানলেই কোনিয়াম হলে ব্যবহার করা যায়। কোনিয়ামের শুরুতেই কিন্তু লেখা আছে যেটা বয়স্কদের ওষুধ। যেহেতু বয়স্কদের ওষুধ, কেন আমি ছোটদের দেব? ওই যে আমার বাজারের কথা বললাম, আরেকটা দেখছি ইস্তেমার মাঠে যখন রোগী দেখছিলাম, আমার সাথে মঞ্জুর ভাই ছিলেন 3 দিন, আমি একটা রোগীকে সেলেনিয়াম প্রেসক্রিপশন করছিলাম, তার যত্রতত্র পোস্টেড জুস বের হয়ে যেত। কোনো মেয়ের সাথে কথা বললি, মোবাইলে একটু পর্ন ছবি দেখলি, পোস্টেড জুস বের হয়ে যেত। আমি সেলেনিয়াম প্রেসক্রিপশন করছিলাম, ওষুধ যে দেয় উনি ধরে বসছে যে কেন আপনি সেলেনিয়াম দিলেন, কোনিয়াম নয় কেন? পরে আমি ওনার ডাকলাম, পরে বললাম কোনিয়াম এই সিমটম ছাড়া দেওয়া যাবে না। আর কোনিয়াম হলো বয়স্কদের ওষুধ। কোনিয়াম সহ আরো কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহারের আগে খুবই সাবধানতা অবলম্বন করা উচিত। আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। কোনিয়াম সম্পর্কে একটু পরে আলোচনায় আসি। আমাদের কিছু কিছু ওষুধ আছে বিষাক্ত উৎস থেকে তৈরি, যেগুলো বিষ থেকে তৈরি, যেমন আর্সেনিক অ্যালবাম বিষ থেকে তৈরি। বেলেডোনাও কিন্তু সেম। অ্যাকোনাইট কিন্তু দারুণ বিষাক্ত ওষুধ, আমরা জানি না। আর্নিকাও কিন্তু বিষাক্ত দিয়ে তৈরি। সোজা ওষুধ যদি সিমটম না মেলে অনেক সময় কিন্তু ক্ষতি করতে পারে, বিশেষ করে লো পোটেন্সি। কোটেলাস হরিডেটাস যেটা আমাদের ওষুধ সাপের বিষ দিয়ে তৈরি, এটাও যদি সিমটমে না মেলে তাহলে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। ইস্টামোনিয়াম আমাদের যে ওষুধ আছে, হাইওসিয়ামাস যে ওষুধ আছে, ভেরিট্রাম অ্যালবাম সবই কিন্তু বিষাক্ত। আমাদের যে মার্কসল আছে যেটা পারদ দিয়ে তৈরি, অনেক লেকচারাররা কিন্তু ওই হাটে বাজারে পারদ দিয়ে তৈরি ওষুধ খাওয়াচ্ছে। সেক্সুয়াল ড্যামেজের জন্য অনেক এলোপ্যাথি বা হার্বাল ডাক্তাররা তারা এই মার্কসল মানে পারদ দিয়ে ওষুধ বানাচ্ছে। কারেন্ট পিক আপ, যেদিন খাবে সেদিন রেজাল্ট পাবে, কিন্তু আস্তে আস্তে নষ্ট। ফসফরাস, আমাদের ফসফরাস কিন্তু খুব ডেঞ্জারাস বিষাক্ত ওষুধ। কুপ্রাম মেটালিকাম, ওপিয়াম আফিন দিয়ে যেটা বানাই, এটাও কিন্তু ডেঞ্জারাস ওষুধ। একটু ভুল হলেই কিন্তু বিপদ আসতে পারে। এই জন্য এই ওষুধগুলো অ্যাপ্লাই করার আগে একটু ভেবে দেখতে হবে যে আমাদের সিমটম গুলো কভার করে কিনা। কিছু কিছু ওষুধ আছে তেমন রিস্ক নাই, সিমটম যদি কম পাই তাও অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এই যে নামগুলো বললাম ঝুঁকিপূর্ণ ওষুধ, যেমন যার ভিতরে টক্সিন থাকে, অ্যাকোনাইটের ভিতরে, অ্যাকোনাইট হলো ঝুঁকিপূর্ণ ওষুধ, বেলেডোনা ঝুঁকিপূর্ণ ওষুধ। হার্টের রোগীদের জন্য ডিজিটালিস কিন্তু ঝুঁকিপূর্ণ ওষুধ। ইস্টামোনিয়াম কিন্তু ঝুঁকিপূর্ণ ওষুধ। আর্সেনিক খানিকক্ষণ আগে বললাম, মার্সল, কুপ্রামেট, ক্যালিবাইক্রোমি ঝুঁকিপূর্ণ ওষুধ। বিশেষ করে বাতের ব্যথার রোগী দিলে তো বেশিরভাগই বাত বাড়বে তারপরে কম। উদ্ভিদ যে ওষুধগুলো আছে তার ভিতর নাক্স, অনেকে অহরহ মাদার দিচ্ছে। আমি যদিও কারোর দিই, মাদার তো খুব কম ইউজ করি। বায়োকেমিক বেশিরভাগ আমি একটা বায়োকেমিক এখন ইউজ করি, সাইলেশিয়া 3X, আর খুব কম বায়োকেমিক। আস্তে আস্তে বায়োকেমিক উদাও হয়ে যাচ্ছে আমার জীবন থেকে, মাদারও উদাও হয়ে যাচ্ছে।
সোজা মাদারটা মাঝে মাঝে নাকে লাগানোর জন্য ইউজ করি, আর ক্যালেন্ডুলাটা আছে। কোনো কোনো সময় এসিনেশিয়া ব্যবহার করি, খুব কম। আস্তে আস্তে বায়োকেমিক মাদার আমার জীবন থেকে হারায় যাচ্ছে, মনেই থাকে না প্রেসক্রিপশন করার, কারণ সিমটম পাই ওষুধ। কাজ হলো যখন সিমটম পাবো ওষুধ দিয়ে দেবো, যে সিমটমে যাক, রোগীর কি হয়েছে আমার জানার দরকার নেই। এইটি হলো আসল হোমিওপ্যাথি। তো আমি যদি কাউকে নাক্স মাদার দিই, তাহলে আউন্সে 5 ফোঁটা বা 10 ফোঁটা দিয়েছি, কারণ নাক্স যদি মাদার, অরিজিনাল মাদার যদি কেউ 30 ফোঁটা খায়, সে কিন্তু মারা যাবে। হায়োসিয়ামাস ডেঞ্জারাস ওষুধ কিন্তু উদ্ভিদের মধ্যে, স্টামোনিয়াম ডেঞ্জারাস, জেলসিমিয়ামের কথা বললাম। অনেক লেখক কিন্তু, যে ডাক্তার রিয়ালি বলছে যে তার জীবনে ফাইটোলক্কা বিপদ নিয়ে আসছিল। নেটটামিওর অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ, টিউবারকুলিনাম অনেক ঝুঁকিপূর্ণ ওষুধ। আরেকজন ডাক্তারের ইতিহাসে জানি যে উনি আয়োডিয়াম দেওয়ার পরে বিপদে পড়ছিলেন, এরকম কিন্তু অনেক ওষুধ আছে। আমরা ওষুধগুলো যেমন পড়বো, ওষুধের ভালো দিক আছে, মন্দ দিকগুলো পড়ে নেব। যে জন্য এইগুলো না পড়লে পরে আমাদের চিকিৎসার সার্থক হবে না। অনেক সময় আমি চাই যে আমার রোগী হলো, আমি উপকার করতে চাই, সবসময় তো আমরা উপকারই চাই, কিন্তু কোন ক্রমে উপকার করতে পারতেছি না, কিন্তু ক্ষতি করার অধিকার তো আমাদের না। এমন ওষুধ দেবো যাতে ক্ষতি না হয়। ছোট বাচ্চা, ইয়ং মানুষ, 9-10-এ পড়ে, ইয়ং ছেলে, তার একটু পোস্টেটিক জোস আসতেই পারে, তাই বলে কোনিয়াম দিতে হবে, আগেই কোনিয়াম দিতে হবে, আরো সিমটম আছে কিনা একটু সাবধান হতে হবে। অনেক বইতে কিন্তু লেখা আছে যে কোন কোন ওষুধের কি কি সাইড ইফেক্ট আছে, অনেক অনেক বইতেই আছে। এই জন্য প্রত্যেক ওষুধের উৎস, আর বিশেষ করে মাদার, যে যে ওষুধগুলোর মাদার গুলো খুব বিষাক্ত, সেইগুলো হলো আমরা একটু বেশি অ্যালার্ট থাকবো। অ্যাপ্লাই করার আগে আমরা চিন্তা ভাবনা করে নেবো যে আসলে এটার সাইড ইফেক্ট কতটুকু। আপনারা বললে আমি একটু সাইড ইফেক্ট সম্পর্কে আরো বলি, আরো জি বলবো স্যার, সাইড ইফেক্ট সম্পর্কে। জি স্যার আমরা বলবেন অবশ্যই। যেমন আমরা একিলাইফা ব্যবহার করি না, এটা কিন্তু বিষাক্ত সায়ানাইডের মতো। অ্যাকোনাইট কিন্তু দারুণ বিষাক্ত, এত বিষাক্ত, লো পোটেন্সি সাধারণত ব্যবহার না, 30-এর নিচেই তো যাওয়াই যাবে। এসকিলাস হোক আমরা ব্যবহার করি না, অনেক সময় অর্শের জন্য ব্রেন আউট হয়ে যেতে পারে, মতিভ্রম হতে পারে, এরকম অবস্থা। অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্টাল আমরা অনেক সময় কিন্তু ব্যবহার করি সেক্সুয়াল কারণে, এটা কিন্তু রোগীর লো প্রেশার তৈরি করে। অ্যানাকার্ডিয়াম অক্সিডেন্ট, অ্যাপোসাইনামও কিন্তু অনেক সময় আমরা ব্যবহার করি। এর প্রত্যেকটি মাত্রা ব্যবহারের আগে খেয়াল করতে হবে। আমি যখন কোনো ডেঞ্জারাস ওষুধ দিই, মিলাই দিই, তারপরেও যদি দেখি ডেঞ্জারাস ওষুধ দিচ্ছি, আমি জানি রোগীর কোনো সাইড ইফেক্ট আসতে পারে, বলে দিই আজকে রাত্রি খাবেন বা কাল সকালে খাবেন, খেয়ে আমাকে আবার ফোনে জানাবেন কি অবস্থায়, কোনো সমস্যা হলে আমার জানাবেন। প্রয়োজনে আমি ওষুধ বন্ধ করে দেবো, ওষুধ বন্ধ করে রাখতে বলি, অথবা 2-3 দিন পর পর গ্যাপ দিয়ে খেতে বলি, 2-3 দিন পর পর গ্যাপ দিয়ে খেতে বলি, সহ্য করতে পারে কিনা। আর্নিকা কিন্তু আমাদের অনেকেই কিন্তু লাগানোর জন্য ব্যবহার করে, হার্টের উপরে চরম সাইড ইফেক্ট আছে আর্নিকার। আর্টিমিশিয়া ভালগারিস আমরা অনেক সময় ব্যবহার করি না, এই মৃগী রোগের মতো কিন্তু কম্পন আসতে পারে। বারবারিস ভালগারিস আমরা অনেক সময় ব্যবহার করি, বারবারিস যদি বেশি মাত্রায় ব্যবহার করে নাক দিয়ে কিন্তু রক্ত আসতে পারে। ক্যানাবিস সেটাইবা অনেক সময় আমরা ব্যবহার করি, ক্যানাবিস সেটাইবা সেক্সুয়াল কারণে, কারো যদি সেক্সুয়াল কোনো ডিজিজ থাকে, প্রসবের রাস্তায় যদি কামড়ানো থাকে, কেউ যদি পুরুষত্বহীনতা থাকে, তার ক্ষেত্রে কিন্তু এই ক্যানাবিস সেটাই দেওয়ার সময় আমাদের সিমটম মেলাতে হবে। না মিললে কিন্তু অনেক সময় যদি দীর্ঘদিন আমরা এটা খাওয়াই, তার ক্রোমোজোম নষ্ট হয়ে যেতে পারে, তার শুক্রাণু নষ্ট হয়ে যেতে পারে এই ক্যানাবিস সেটেবা। আর যদি রোগীর অ্যালার্জি থাকে, ক্যানাবিস সেটেবা আরো বিপদ নিয়ে আসবে। কোলোফাইলাম আমরা অনেক সময় ব্যবহার করি না মহিলাদের জন্য, অনেক সময় রক্ত বহা যে নালীগুলো আছে, এই নালীগুলো কিন্তু অবরুদ্ধ করে ফেলে। আমরা ছোট বাচ্চাদের রাগের জন্য অনেক সময়, রোগের সাথে রাগের জন্য আমরা করি, আমরা ক্যামোমিলা ব্যবহার করি,
ক্যামোমিলাই কিন্তু চামড়ায় ব্যথা তৈরি করতে পারে। কলিজার জন্য, লিভারের জন্য আমরা অনেক সময় সেলিডোনিয়াম ব্যবহার করি, এবং খুব বেশি মাত্রায় যদি ব্যবহার করতে করি তাহলে কিন্তু পাকস্থলী বা নাড়ি ভুঁড়ি কিন্তু ফুটে হয়ে যেতে পারে, এবং হার্টবিট চেঞ্জ হয়ে যেতে পারে। এরকম এরকম চায়না ব্যবহার করি না আমরা। চায়না কিন্তু ওয়ান কাইন্ড অফ কুইনাইন, যেটা হার্ট গ্রাম ব্যবহার করি। সিমটম না থাকলে তার চায়না দেওয়ার দরকারই নেই। আর যদিও বা দিই, আমি অনেক বড় বড় ডাক্তারকে কিন্তু দেখছি, যদি মাদার ওষুধ কেউ দেয়, যদি জার্মানি মাদার হয় বেশি না 5 ফোঁটা, আর শুধু ওই মাদারের উপরে নির্ভর থাকতে হবে না, অন্য ওষুধের পাশে যদি কেউ মাদার দেয় তাহলে ফোঁটা বেশি দিতে হবে না, তাহলে তো ওই ওষুধের সাইড এফেক্ট চলে আসতে পারে অনেক সময়। এই জন্য মাদার ওষুধটা আমার তো পছন্দই না, না ব্যবহার করাই ভালো। আর যদিও বা করি তাহলে অল্প মাত্রায় ব্যবহার করি। এরকম আমাদের কিন্তু অনেক ওষুধ আছে। কোনিয়ামও কিন্তু আছে। হ্যাঁ, কোনিয়াম, যেটা আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল। কোনিয়ামে কিন্তু দুর্বলতা নিয়ে আসতে পারে, ঘুম ঘুম ভাব আসতে পারে, বমি আসতে পারে, এবং শ্বাস প্রশ্বাস কিন্তু কষ্টকর হতে পারে। এমনকি ভুল প্রেসক্রিপশনের জন্য তার প্যারালাইসিস হয়ে যেতে পারে, অ্যাপাক্সিয়া হতে পারে, শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করতে পারে। আমরা এরকম অনেক ওষুধ আছে, প্রত্যেকটি ওষুধেরই সাইড এফেক্ট আমাদের জানা উচিত, না হলে পরে আমাদের ভুলের কারণেই রোগীর সারা জীবনের কষ্ট বয়ে যেতে পারে। আর তার কারণে যদি রোগীর যদি কষ্ট হয়, সেটার ভাগটা কে নেবে? যেহেতু আলোচ্য বিষয় ছিল একটি কোনিয়ামের কয়টা সিমটম আমাদের মাথায় রাখতে হবে, অল্প কয়েকটা সিমটম, 5টা 7টা সিমটম মনে রাখলে, এবং মনে রাখাও খুব সহজ। এক হলো বয়স্ক মানুষ, যাদের হলো সেক্সুয়াল ডিজায়ারটা সাপ্রেসড করা হয়েছে, সঙ্গম ইচ্ছাটা চাপা দিয়ে পড়ছে, এবং তার সাইড ইফেক্টে যে রোগগুলো হয়, এর সাথে থাকবে কি মাথা ঘোরা থাকবে, শোয়ার সময় মাথা ঘোরা, ঘুমানোর পরে ঘুমালে মাথা ঘোরে, শোয়ার সময় মাথা ঘোরে, এবং ঘুমানোর পরে ঘাম হয়। ঘুমে ঘাম কোনিয়াম, আর জাগলে পরে স্যাম্বুকাস। এক অঙ্গে ঘাম পালসেটিলা, সঙ্গীতে ঘাম টেরেন্টুলা। গান শুনলে টেরেন্টুলা রোগী হলো নাচে। আর ঘুমাতে গেলে ঘামে হলো কোনিয়াম, আর ঘুম থেকে জেগে উঠলে ঘাম হলো স্যাম্বুকাস। পালসেটিলা এক অঙ্গে ঘাম, পালসেটিলা, সঙ্গীতে ঘাম টেরেন্টুলা। আর কি বলছিলাম, যদি সেক্সুয়াল ডিজায়ারকে সাপ্রেস করে, তার জন্য এই ওষুধটা ব্যবহার করা যেতে পারে। শোয়ার সময় ঘাম, এবং ঘামের পরে যখন ঘুমাবে তখন হলো ঘাম হবে, ঘুমে ঘাম। আর প্যারালাইসিস অথবা প্যারালাইসিসের মতো দুর্বলতা, রোগী হলো চিলি শীতকাতর, লবণটা একটু বেশি পছন্দ করে। সাইকোটিক রোগী বেশিরভাগই লবণ পছন্দ করে, কোনিয়াম কিন্তু অনেক লবণ পছন্দ করে। অনেক ওষুধ আছে পিপাসাহীন, তার ভিতরে এই কোনিয়ামটাও কিন্তু পিপাসাহীন। কোন কোন বইতে পিপাসা আছে, অনেক বেশি পিপাসা, কি যে লেখে বই লেখকরা, আশ্চর্য হয়ে যায়। আরেকটা সিমটমে ওষুধ দিতে পারি, যাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না, একেবারে চিকন নালিতে হয়, পোস্টেড গ্ল্যান্ড এনলার্জ আছে, থেমে থেমে পেশাব হয়, বাধা পড়ে যায়, প্রস্রাব করে আসার পরেই 5-10 মিনিট পরে আবার, তার মানে মূত্র থলিতে প্রস্রাব থেকে যায়, তাদের জন্য এই কোনিয়াম ওষুধটা। তবে বয়স্কদের জন্য, যাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম চালু নাই, তাদের ওষুধ হলো কোনিয়াম। যাদের আর বাচ্চা বা সন্তান হওয়ার সম্ভাবনা নাই, আমি যে এলাকায় আছি এই এলাকায় অনেক কোনিয়ামের রোগী পাওয়া যায়, কারণ এই এলাকার অনেক মানুষ হলো বিদেশ থাকে।
দীর্ঘদিন 10 বছর, 15 বছর, 20 বছর স্বামী বিদেশ, তাদের জন্য এই ওষুধটা। সেক্সুয়াল ডিজায়ারটা সাপ্রেস করছে তারা, তাদের তাহলে কি কি বললাম? সেক্সুয়াল ডিজায়ার সাপ্রেসড হয়ে আছে, শোয়ার সময় মাথা করে, ঘুমানোর পরে ঘাম হয়, লবণ বেশি পছন্দ করে, পিপাসা কম, রোগী চিলি, দুর্বলতা আছে, প্যারালাইসিসের মতো দুর্বলতা, আর প্রস্রাবের সমস্যা। আমার তো বেশিরভাগই গল্প করি, আর গল্প দিয়ে শুরু হয় আমার ক্লাস। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি স্যার, জি শোনা যাচ্ছে। আচ্ছা, এই আমি উচ্চ টুচ্চ নিয়ে বেশি বলতে চাচ্ছি না, কারণ আপনারা অনেকেই জানেন। এটা হলো হেমলক বিষ, ইউরোপের সবচেয়ে বেশি পাওয়া যায়। সক্রেটিসকে মারা হয়েছিল এই বিষটা দিয়ে। পেয়ালায় যখন সক্রেটিসকে দেয়া হলো এই বিষটা, সক্রেটিসও জানে যে আমি মারা যাব। সেই সিমটমটা কি ছিল, শুধু সেই সিমটমটা মনে রাখলে পারে আমরা হলো প্যারালাইসিসের সিমটমটা পাবো কোনিয়ামে। সক্রেটিসকে যখন পেয়ালায় এই কোনিয়ামের গাছটা রস করে দেয়া হলো, তখন এক পেয়ালা পান করার পরে তাকে জিজ্ঞাসা করা ছিল যে সিমটম কি সমস্যা হচ্ছে। বলছিল আমার পাটা অবশ হয়ে আসছে, পাটা অবশ হয়ে আসছে। তারপরে বিভিন্ন অঙ্গ দুর্বলতা চলে আসছে, ক্ষমতা হ্রাস পাচ্ছে, বিভিন্ন অঙ্গের ক্ষমতা হ্রাস পাচ্ছে। এবং শুরু হচ্ছে নিচে থেকে, ভালো করে শোনেন কিন্তু, শুরু হচ্ছে নিচে থেকে আস্তে আস্তে উপরের দিকে যাবে। প্যারালাইসিস যদি নিচের থেকে ঊর্ধ্বগামী হয়, তাহলে বুঝতে হবে যে কোনিয়াম আসতে পারে, আগে পা থেকে শুরু হবে। সক্রেটিস যে সিমটম গুলো দিয়ে গেছে, যে তার পাটা দুর্বল হয়ে যাচ্ছে এবং তার বিভিন্ন অঙ্গ দুর্বল হয়ে যাচ্ছে, সেই সাথে প্রচন্ড মাথা ঘোরা, আস্তে আস্তে মেমোরি লস হয়ে যাচ্ছিল, শ্বাস প্রশ্বাস কষ্টকর হয়ে যাচ্ছিল, অবসাদ, সেই সাথে কনভালশন ছিল, হালকা কম্পন, স্মৃতিশক্তি ডাল হয়ে যাচ্ছিল। এই সময় যখন তার হার্টবিট বাড়ে, ব্রেনটা তখনও কিছুটা চালু ছিল, বলছিল যে আমার কাছে একজন মুরগি কিনছিলাম, তাই সেই মুরগির টাকা পাবে। তার মানে ব্রেনটা তখনও ভালো ছিল। এই কথা বলার পরে তার শ্বাসকষ্ট আস্তে আস্তে আরো বৃদ্ধি পেল, তারপরে মৃত্যু। তার মানে শেষ অ্যাটাকটা হলো ফুসফুস। আমাদের যতগুলো নার্ভাস সিস্টেম আছে, নার্ভাস সিস্টেমটা, পুরো নার্ভাস সিস্টেমটা ড্রাইভ করে মোটর নার্ভ। মোটর নার্ভ সমস্ত নার্ভাস সিস্টেমটা ড্রাইভ করে। মোটর নার্ভে যদি কারোর অ্যাটাক করে, যে তার মোটর নার্ভ দুর্বল, যার কারণে বিভিন্ন অঙ্গ দুর্বল, যেমন ব্রেনের বাম পাশ চালায় হলো ডান অঙ্গকে, আর ব্রেনের ডান পাশ চালায় হলো বাম অঙ্গকে। যারা জানেন না তাদের জন্য, বাম পাশে প্যারালাইসিস মানে বুঝতে হবে যে স্ট্রোক করছে কিন্তু ডানে, ব্রেনের কিন্তু ডানে। এখন রাইট সাইডেড মেডিসিন দেবো না লেফট সাইডেড মেডিসিন দেবো? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কিছু কিছু ওষুধ বামে কাজ করে, কিছু কিছু ওষুধ ডানে কাজ করে। রোগীর দেখছেন যে প্যারালাইসিস হয়েছে বাম পাশ, এখন আমার ওষুধ তো বামের না, ওষুধ তো ডানের ওষুধ। আমার বামে যে ওষুধটা আমি দিচ্ছি এটা তো হয়তো বামের ওষুধ নয়, কারণ প্রথমে তো অ্যাটাক করছিল মাথার ডান পাশে, ডান পাশে তো বাম অঙ্গকে চালায়, আর ব্রেনের বাম অঙ্গ চালায় ডান পাশকে। অতএব আমার সিলেকশন ঠিক আছে, বুঝতে হবে আমার কথা। তো এই হেমলক কিন্তু আমাদের যে স্যার হ্যানিম্যান, ওনার যে মেধা ছিল সত্যি আশ্চর্যের বিষয়। না হলে সক্রেটিসের ওই মৃত্যুর জন্য যে দায়ী হ্যানিম্যানের, হ্যানিম্যান স্যার কেন এটা প্রুভ করতে গেলেন? সক্রেটিসের যে ওষুধ খেয়ে মারা হলো, হত্যা করালো, সেই ওষুধ উনি প্রুভ করতে গেলেন 1825 সালে, যে ওষুধের কোনো ক্ষমতা আছে কিনা, কি কি সিমটম ছিল মরার সময়, সেইটা প্রমাণ করেই তারপরে দিয়ে গেছে যে কোনিয়ামের কি কি সিমটম আছে। আমাদের যতগুলো মায়াজম আছে, ছোড়া, সিফিলিস, সাইকোটিক, টিউবারকুলোসিস, সব মায়াজম কিন্তু কভার করে এই কোনিয়ামটা। এত গভীর ক্রিয়া ওষুধ। খানিকক্ষণ আগে বলছি হিটকোড রিলেশনের কিন্তু চিলি পেশেন্ট বেশিরভাগই পাওয়া যায় থার্সলেস,
বেশিরভাগই পাওয়া যায় রোগী হলো পিপাসা হলো করে। আমাদের কার্ডিয়াক সিমটম কি, আমাদের এলিমিনেটিং সিমটম কি, কোন সিমটমের উপর নির্ভর করে আমরা ওষুধ দেব, তার জন্য আমরা কিছু পয়েন্ট মাথায় রাখি। সেই পয়েন্টগুলো কেমন কি, যেমন বললাম কোনিয়াম হলো পিপাসাহীন। যদি আমরা খুঁজে পাই রোগীর সিমটম কালেক্ট করার সময় যে রোগীর পিপাসা কম, তাহলে আমরা আগে খুঁজবো পিপাসাহীন ওষুধ কোন কোনগুলো আছে। আমরা জানি পালসেটিলার পিপাসা কম, জেলসিমিয়ামের পিপাসা কম, এপিসের রোগী পিপাসা কম, এন্টিম কুরুডের রোগী যেমন জিভায় ময়লা সেই তুলনায় পিপাসা একেবারেই কম। হিপার সালফারও কিন্তু পিপাসা কম। এথুজা আছে, এথুজা, ফেরাম্পস আমি এর আগে একবার আলোচনা করছিলাম, ফেরাম্পস, ক্যালকিরাফ্লোর পিপাসা আছে কিন্তু ফেরাম্পসে পিপাসা কম, কোনিয়ামে পিপাসা কম। তাহলে আমি ধরতে পারি যে যেহেতু রোগী বললো তার পিপাসা নাই, এই কটা ওষুধের ভিতর আমার যাবে। এটা আমার এলিমিনেটিং সিমটম হিসাবে কাউন্ট করতে হবে। এটা আমার কার্ডিয়াক সিমটম। এই ওষুধগুলোর ভিতরে আমি হয়তো খুঁজে পাবো হয় কোনিয়াম, না এন্টিম ক্রুড। জিভে দেখলে তো বুঝতে পারো যে এটা এন্টিম ক্রুডের রোগী। যদি না ঘামে, পিপাসা নাই, আবার ঘাম নাই, তাহলে তো এপিস হবে, তাই তো। যদি চরম দুর্বলতার সাথে পিপাসাহীনতা থাকে তাহলে জেলসিমিয়াম। পালসেটিলাও পিপাসাহীন। কোন কোন সময় আবার পালসেটিলা পরিবর্তনশীলতা খুব বেশি, কোন কোন সময় অধিক পিপাসা পাওয়া যায়। যেহেতু রোগী পিপাসাহীনতার কথা বলে, তাহলে পিপাসাহীন কোন কোন ওষুধ আছে সেগুলো আমরা আগে বের করে ফেলবো, তাহলে আমাদের জন্য সুবিধা হবে যে 4-5টা ওষুধের ভিতরে আমি দেখবো কোনিয়াম আসে কিনা। আমরা এলিমিনেটিং সিমটম গুলো কিভাবে বের করি? 10টা সিমটম বললো, 15টা সিমটম বললো, ওর ভিতরে কোন সিমটমটা আমি নেব? যেমন মেন্টাল সিমটম যদি বলি, আমরা যদি মেন্টাল সিমটম বলি এই কোনিয়ামের, তাহলে তার ভিতর কি পাবো? রোগী উদাসীন, কোনো দিকে খেয়াল নাই, ইন্ডিফারেন্স, একেবারে মন মরা, একেবারে মন মরা। কিন্তু কোনো কথা বললে সে সহ্যই করতে পারবে না, সঙ্গে সঙ্গে প্রোটেক্ট করে। হতাশা, অ্যাংজাইটি, উৎকণ্ঠা, এটা তার একেবারেই সহ্য হয় না। তাহলে এরকম মন মরা, উদাসীন, হতাশা, উৎকণ্ঠা কোন কোন ওষুধ আছে? সেই ওষুধগুলো আমরা খুঁজবো কি কি আছে। মন খারাপ, বিষণ্ণতা, এরকম ডিপ্রেশন, দুঃখগ্রস্ত কোন কোন ওষুধ আছে? আমরা জানি সিপি এরকম একটা ওষুধ, পালসেটিলাও কিন্তু এরকম, বেশিরভাগই মন মরা থাকে। আর্সেনিকের অ্যালবামের রোগী তো সবচেয়ে বেশি অ্যাংজাইটিতে ভোগে। কোনিয়ামের রোগীও কিন্তু অ্যাংজাইটিতে, নেট্টিয়ামের রোগীও কিন্তু হাসি খুশি কম পড়ে, মনটা ভার করে থাকে, তার ক্রনিক একটা শক থাকে, শক, ক্রনিক একটা শক। ইগনেশিয়া রোগী তো আরো মারাত্মক, সবসময় মন খারাপ, সবসময় মন খারাপ, একেবারে বিষণ্ণ, একেবারে ডিপ্রেশন, একেবারে দুঃখগ্রস্ত। ঠিক কোনিয়ামটাও যদি রোগী দেখি যে তার কপালে অনেক, আমরা মাঝে মাঝে বলি না ফিজিক্যাল মেকআপ, ফিজিক্যাল মেকআপ এমন একটা জিনিস যে রোগীর অর্ধেক চিকিৎসা করা যায় শুধু ফিজিক্যাল মেকআপ। শুধু ফিজিক্যাল মেকআপ দেখেই রোগীর অর্ধেক চিকিৎসা করা যায় এবং মেন্টাল সিমটম বের করা যায়। এই যে খানিকক্ষণ আগে বললাম, রোগের কারণে এত বিষণ্ণ, এত ডিপ্রেশন, এত অ্যাংজাইটি, এত দুঃখ, এত মন খারাপ কোন কোন ওষুধে আছে? নেট্টামিউরে আছে, পালসেটিলাই আছে, সিপিআই আছে, কোনিয়ামে আছে, ইগনেশিয়ায় আছে, আর্সেনিকে আছে। তাহলে এর ভিতরেই আমি তাকে ট্রাই করব যে আমার এই সিমটমটা কার্ডিয়াক সিমটম হয়, এই সিমটমটা আমার এলিমিনেটিং সিমটম হয়। তার চেহারা দেখেও, ফিজিক্যাল মেকআপ দেখেও কিন্তু বোঝা যায় যে এই রোগীর
বিষণ্ণতা, ডিপ্রেশন খুব বেশি। তার মানে রোগের গভীরতা অনেক বেশি। ঠিক এমনই একটা ওষুধ হলো কোনিয়াম। খুব ডিপ সিটেড মেডিসিন, খুব ডিপ সিটেড মেডিসিন। বেশিরভাগ এই কোনিয়ামটা কিন্তু ডান পাশে বেশি কাজ করে। ঘামের কথা বললাম, ঘুমের সময় ঘাম হয় বেশি, শুলে পরে ঘাম, আর জাগলে পরে কি যেন শ্যাম্বুকাশ ওষুধ পায়। শ্যাম্বুকাশ। ঘামের অনেকই আছে, মার্শাল তো সবসময় ঘামে, প্রচন্ড ঘামে। নেট্রমের রোগী আরো বেশি ঘামে। কারণ কি এত ঘামের কারণ কি? এত ঘামের মূল কারণ হলো তার দেহ থেকে লবণ বের করে। অনেক রোগী দেখবেন যে এসে বলবে যে না, অত লবণ খাই না। সাইকোটিক তো বেশিরভাগই লবণ খায়, সিপিলিটিক বেশিরভাগই হলো মশলা খায়। যত মশলা দেবেন, কড়া মশলা। এই জন্য সিপিলিটিক রোগীর বেশি মশলা খাওয়ার কারণে তাদের ভিতরে অ্যাসিডিটি বেশি হয়, অ্যাসিডিটি বেশি পাওয়া যায়, এবং ক্যান্সারও বেশি পাওয়া যায় সিপিলিটিক রোগী। খালি একটু ভাবতে হবে, একটু পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে। আন্দাজে আমি কি বলি, আমার ভিতরে যা আছে আমি দেওয়ার চেষ্টা করি ভিতর থেকে, এই আর কি, যা মাথায় আসে তাই বলি। মানসিক সিমটম বললাম না, যে প্রতিবাদ সহ্য হয় না, হতাশা, উৎকণ্ঠা, একেবারে মন মরা, উদাসীন, কোনো কাজে তার কোনো মন নাই। এই সাথে ছিল একা পছন্দ করে, একা থাকতে পছন্দ করে, লোক সঙ্গ পছন্দ করে। ক্যালিকার্পে কিন্তু এরকম সিমটম একটা আছে, এবং লাইকেতেও আছে। কিপটেমের কারণে হাজার অসুস্থ হলে লোকজনের জানাবে না যে আমি অসুস্থ, তোমরা আসো, দেখতে আসো, বলবে না। আমি তো কালকে যে লাইকে একটা রোগীর ওষুধ দিলাম, এরা কোনো সময় নিয়মিত ওষুধ খাবে না, গ্যাপ দেবেই। যখন রোগী অনেক গ্যাপ দেয়, বড় বড় গ্যাপ দেয়, বুঝবেন যে যত সময় ভালো থাকে ওই রোগী ডাক্তারের আর খবর নেবে। আবার টাকা দেওয়ার সময় তো কম দেবেই। সালফারও কিন্তু অনেকটা এরকম আছে। সালফার হলো স্বার্থবাদিতা, তার ভিতর সবচেয়ে। তো কি বলছিলাম, যেটা কিন্তু বুড়োদের ওষুধ, বয়স্কদের ওষুধ। একেবারে বিধবা যারা, বা স্বামী নাই, স্ত্রী নাই, বিধবা, এইটাই আরেকটা কাজ করে এই ওষুধটা। যারা অতিরিক্ত সঙ্গম করে, বা যাদের সঙ্গমের চেয়ে হলো অনেক বেশি, অনেক বেশি। আমি গতকালকে একটা রোগীর ওষুধ দিলাম, উনি হলো অনেক বড় পোস্টে চাকরি করে, একজন এটিও। কালকে ওষুধ দিলাম। এর আগে ওনাকে আমি ফ্লোরিক অ্যাসিড দিয়েছিলাম। মহিলার বয়স আমার চেয়ে মনে হয় 4-5 বছরের ছোট, অত্যন্ত সুন্দরী চেহারা। উনি এলাকায় চাকরি করে, আর হাজবেন্ড থাকে ঢাকায়। সরকারি চাকরি করার কারণে দুইজন দুই জায়গায় অবস্থান করে। আমি বললাম, ম্যাডাম যদি কিছু মনে না করেন, আমার একটা সিমটম দরকার। আপনি কি অনেক গোসল করেন? বলে হ্যাঁ, 2-3 বার গোসল করেন। সিমটমটা আমি একেবারে এলিমিনেটিং হিসাবে নিয়ে নিচ্ছি, কার্ডিয়াক সিমটম হিসেবে নিয়ে নিচ্ছি। বললাম আরেকটা প্রশ্ন না করলে আপনি যদি কিছু না মনে করেন, আমার হলো ওষুধেরই কিছু সিমটম আছে। তার ভিতরে একটা সিমটম হলো আপনার সেক্সুয়াল ডিজায়ারটা কি খুব বেশি? বলদের মতো প্রশ্ন না করে বললাম, এত বড় একটা অফিসার, মহিলা মানুষ, বললে হাসি দিয়ে বললে জি স্যার। অতএব আমার সিলেকশন করতে আর দেরি হলো না, আমি অ্যাসিড ফ্লোর 1 দিয়ে দিলাম। সমস্যাগুলো কি বলবেন? বলবো না, সিক্রেট কিছু সমস্যা। আবার ওনার স্টাফ টিস্টাফ ওই গ্রুপে থাকতে পারে। যাই হোক, তো আমরা যখন ওষুধ সিলেকশন করব, তখন আমরা গুরুত্বপূর্ণ যে সিমটম গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলো বেশি করব। যেমন আমি কোনিয়ামে কি বললাম, যে সেক্সুয়াল ডিজায়ার যদি সাপ্রেসড হয়ে থাকে, ঘুমালে যদি ঘাম হয়, এবং ঘুমানোর সময় যদি তার মাথা করে, রোগী যদি চিলি পেশেন্ট হয়, লবণ যদি বেশি পছন্দ করে, এবং সেই সাথে তার হলো থার্স্টলেস, পিপাসা যদি কম থাকে, তাহলে আমরা কোনিয়াম দেব। অন্তত সিমটম বেশি না পেলে কোনিয়াম দেওয়া যাবে না। 4টা সিমটম পাইছি আমি, তার পিপাসাহীনতা নাই, পিপাসা আছে, তারপরেও দিতে পারবো। লবণ সে খায় না, অ্যালার্ট মানুষ,
শিক্ষিত মানুষ লবণ শেখায় না, তার ডিজায়ারটা কিন্তু আছে। ডিজায়ারটা বের করার মানে কি? ডিজায়ারটা বের করার মানে হলো তার মনের ভিতরের খবরটা নিয়ে। অনেক রোগীকে জিজ্ঞাসা, আপনি কি মিষ্টি খান? না 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 স্যার, প্রশ্ন আছে না, মিষ্টি আমি খাই না। মিষ্টি আপনি খান না, ভালো আগে খেতেন? হ্যাঁ, ডায়াবেটিস হওয়ার পরে খাইনি, আগে অনেক মিষ্টি, পাল্লা পাল্লা দিয়ে কত মিষ্টি খাইছি। বাহ, কি সুন্দর সিমটমটা। আমি গুরুত্বই দিই না, কিন্তু এই সিমটমের দাম অনেক বেশি। আমাদের সাথে চাকরি করে আমাদের কলেজের পিয়ন আমার কাছে আসছে, বলছে স্যার আপনি তো অনেক বেশ আগেই, আপনি তো ডাক্তারি করেন, আমার হলো অন্ডকোষে ব্যথা করে, টাটানি ব্যথা এবং ফুলা আছে, বড় আছে। আমি দেখি যে লাইকোস সিমটম নাই, ডান পাশে বেশি, রাইট সাইড মিল আছে, সিমটম আর দিতে পারে না। আমি বললাম ওষুধ আজকে তোমার দেবো না, তুমি কারণ কি সেটা আমার বের করবো। পায়খানা বেশি, কষা না, এটা আবার অন্য যে সিমটম অন্য ওষুধও কভার করে না। আমি বললাম তোমার 2 দিন সুযোগ দিলাম, বের করে দেবে যে কেন হলো। বললো ব্যথাটা প্রায় 10 বছর। আমি বললাম ঠিক আছে, আমি একটু স্টাডি করি না, কাল পরশু আসো। অনেক রোগীর আমি এরকম দেরি করাই যে আজকে ওষুধ দেবো না, কাল দেবো, পরশু দেবো, বা সিমটম কালেক্ট করে রেখে দিই। ওটা মোবাইলে স্ক্রিনশট নিয়ে আসি, খাতা থেকে নিয়ে আসি, ভাষায় স্টাডি করে বলে কালকে ওষুধ দেবো বা 1 সপ্তাহ পরে ওষুধ দেবো। এরকম অনেক মহিলাকে আমি এরকম কোচ করি, বা পুরুষ মানুষকে এরকম করি। তো আমার ওই পিয়নকে 2 দিন পরে আমি ওষুধ দিলাম কোনিয়াম 200, এই অন্ডকোষের ব্যথা। কারণটা কি? পজিশনটা ছিল বল খেলতে যে বল লাগছিল, টেনিস বল লাগছিল। এই টেনিস বল লাগার পর থেকেই অন্ডকোষের আঘাতের ভালো একটা ওষুধ হলো আমাদের কোনিয়াম। এই রোগে কিন্তু একসময় শীতকাতর ছিল, পরে কিন্তু আর শীতকাতর হতো না। আমি এপিস দিয়ে দেখছি অনেক রোগীকে যে একসময় তার ঘাম মোটেই হতো না, কিন্তু এপিস দেওয়ার পরে ঘাম শুরু হয়েছে। আমাকে কি করা উচিত? এটা হলো একটা দারুণ একটা অবজারভেশন। যখনই ঘাম শুরু হয়ে গেছে, এখন আর এপিসির কাজ শেষ, এপিসির কাজ আর নাই, অন্য ওষুধের সিমটম প্রকাশ করছে। এটা হলো অবজারভেশন। ঠিক সালপারের সিমটম নিয়ে আসছে, তারপরে মার্কসলের সিমটম নিয়ে আসছে, একমাত্র এপিস দেওয়ার পরেই আর এপিসির সিমটম আর নাই। আমার কথা বুঝতে পারছেন আপনারা? তো জি বলছিলাম স্যার, বোঝা যাচ্ছে স্যার। জি স্যার, সুন্দর বোঝা যায়, ক্লিয়ার। যে এরকম অন্ডকোষের আঘাতের জন্য আমাদের কলেজের পিয়নকে আমি কোনিয়াম দিয়েছিলাম। আপনারা অনেক রোগী পাবেন যাদের ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার রোগী আমি যেটা মেটাস্টেটিস হয়ে গেছে, ছড়ায় গেছে, এই ক্যান্সার আমার হাতে কোনোদিনও ভালো করতে পারি নাই। এটা আমি পারি নাই। যেটা ছড়াই নাই, ক্যান্সার আছে কিন্তু ওরকম বিনাইন, ম্যালিগনেন্ট না, সেই সব ক্ষেত্রে সারানো সম্ভব। এবং তাদের গ্ল্যান্ড যদি বড় থাকে, শক্ত থাকে, অনেক শক্ত থাকে। আমাদের 2টো ওষুধ, ক্যালকেরিয়া ফ্লোর আছে আর কোনিয়াম আছে, আয়োডিয়াম আছে, আয়োডিয়াম। 3টা ওষুধ আমাদের, ক্যালকেরিয়া ফ্লোর, কোনিয়াম, আয়োডিয়াম। তো যদি কোনো সময় দেখি যে আমাদের এরকম গ্ল্যান্ড আসছে যে অনেক শক্ত, লোহার মতো শক্ত, তাহলে কিন্তু আমরা কোনিয়াম ব্যবহার করতে পারবো। যদি সিমটম, একটা গল্প মনে পড়ে গেল, আমার পাশের গ্রামের একটা মহিলা আসছিলেন, ওনার স্বামী হলো মুক্তিযোদ্ধা, মাজার পাশে টিউমার, মাজাই এক পাশে, বাম পাশে টিউমার, চামড়ার নিচে এত পরিমাণে শক্ত, লোহার মতো শক্ত। তা আমি ওনার কাছে ওই মহিলার সাইলেশিয়া ছাড়া কোনো সিমটম পাই না, সাইলেশিয়া ছাড়া কোনো সিমটম পাই না। তো সাইলেশিয়া 3x বায়োকেমিক দিলাম, 4টে করে, 3 বেলা, 4 বেলা করে খাবে। 2-3 দিন পরে ওনার হাজবেন্ড এসে বললো যে ওই যে জায়গায় টিউমার ছিল ওই জায়গাটা লাল হয়ে গেছে, ব্যথা খুব প্রচন্ড। আর ওষুধ কিন্তু চলবেই, ওষুধ কিন্তু চলবেই, আমার সিলেকশন ঠিক আছে। রোগ যখন বৃদ্ধি পাবে, ওষুধ খাওয়া মাত্রই বুঝতে হবে ভেষজের ক্ষমতার কারণে যদি রোগ বাড়ে, বুঝতে হবে তার সাথে সাইড এফেক্ট আছে। আর রোগী মানসিক দিক দিয়ে ভালো আছে কিন্তু রোগ বাড়ছে, তখন বুঝতে হবে সিলেকশন ঠিক আছে, ওয়েল সিলেক্টেড মেডিসিন।
চলে গেছে অলরেডি। সেই ক্ষেত্রে রোগীকে বলতে হবে কন্টিনিউ করার জন্য। তো ওই মহিলাকে আমি সাইলেশিয়া 3X এর উপর নির্ভর করেই কন্টিনিউ করতে বলছি। আরো 2-3 দিন পরে আসছে, এসে বলতে দেখেন কি ওষুধ দিয়েছেন, পুরো জায়গাটা পেকে যাচ্ছে, সাদা হয়ে গেছে এবং প্রায় 3-4 ইঞ্চি জায়গা নিয়ে। আমি বললাম ঠিক আছে, ওষুধ চলবেই। ডাক্তারের কত সাহসী হওয়া লাগে দেখেন। তারপরে বললো যে আমি কিছু অ্যালোপ্যাথি খেয়ে ঘাটা শুকাই নাম, যে না মোটেও না, আপনি আমার ওষুধই খান। সপ্তাহখানেক পরে আসছে, চ্যাপ্টা চ্যাপ্টা বড় বড় একেবারে ইটির খোয়ার মতো পাথর নিয়ে আসছে। চামড়ার নিচেই এইসব জায়গা যে পাথর হয় আমার জানা ছিল না। ওই মহিলা প্রায় 6 মাস চিকিৎসা দিচ্ছে। ওই জায়গা থেকে বেরোচ্ছে আরো বিভিন্ন জায়গা থেকে এরকম নিয়ে আসছে। আমার চেম্বারে এই পাথরগুলো কালেকশন করে রাখছিলাম বড় শিশির ভিতর, 4 আউন্সের শিশির ভিতর। এখন নাই, দোকান চেঞ্জ করার পরে কোথায় রাখছি আর হদিস নাই। ছোট পাথর আছে, ড্রাম শিশিতে ছোট পাথর আছে, যেটা পিত্ত পাথর, মূত্র পাথর। কিন্তু চামড়ার নিচেই যে বড় বড় পাথর হতে পারে এটা আমার ধারণা ছিল না। আমরা কিন্তু অনেক অভিজ্ঞতা রোগীর কাছ থেকে পাই এবং রোগীর এই সিমটম গুলো মনে রাখতে হয় বা লিখে রাখতে হয়। ঠিক এই সিমটম গুলো আমাদের পরে কাজে লাগে, এটা বলে প্যাথোলজিক্যাল সিমটম। এই অভিজ্ঞতাটা আমাদের হলো সারা জীবন কাজে লাগবে। এবং যত সময় আমরা কোনো ওষুধ অ্যাপ্লাই না করব তত সময় ওই ওষুধের ইফিসিয়েন্সি সম্পর্কে আমরা জানবো। যত ব্যবহার জানবো তত ওষুধের সিমটমটা আমরা ক্লিয়ার হয়ে যাব। তখন আর সিমটম রোগীর অত জানা লাগবে না, কয়েকটা সিমটম জানলেই বুঝতে পারবো না এই ওষুধই দিতে হবে, অন্য ওষুধ। তো বলছিলাম যে অন্ডকোষের আঘাতের জন্য ওষুধটা ব্যবহার করা যেতে পারে। অনেক শক্ত ক্যান্সার যুক্ত যদি গ্ল্যান্ড হয় আমরা ব্যবহার করতে পারি। স্তনের টিউমারের জন্য আমরা কিন্তু এই ওষুধটা ভালো মতো ব্যবহার করতে পারি। স্তনের টিউমারের জন্য, যেগুলো অনেক শক্ত অনেক শক্ত, স্তনের টিউমারের জন্য আমরা ব্যবহার করি। যেমন ব্রাইনিয়া ব্যবহার করি, ফাইটোলক্কা ব্যবহার করি, ক্যালকেরিয়া ফ্লোর, থুজা। কোন সময় খুব সফট হলে আমরা ব্রাইটা কার্বো ব্যবহার করি। সিমটম থাকলে মেডো ব্যবহার করি। ক্যালিকাট কিন্তু আছে। ঋতুর পূর্বে এবং ঋতুর সময় শুধু স্তনে ব্যথা করে, ঋতুর আগেও ব্যথা করে এবং ঋতুর সময় ব্যথা করে। আমরা এক্ষেত্রে কোনিয়ামের স্পেসিফিক একটা সিমটম, ক্যালিকার্ব এমন একটা সিমটম আছে। আমাদের লেগ কেনের নাম যে ওষুধ আছে না, লেগ কেনের নাম ফাইটোলক্কা, ঠিক ঋতুর সময় ব্যথাটা বেশি হবে, স্তনের ব্যথাটা বেশি হবে এবং ঋতুর আগে মিনিস্ট্রেশন শুরু হয়ে যাবে, তার আগেই ব্যথা শুরু হবে, স্তনে ফলবে, চাকা হবে, তারপরে ঋতু শেষ, ব্যথা শেষ। এটা কিন্তু কোনিয়ামের সিমটম। ক্যালিকার্ব আছে, লেগ কেন আছে, ফাইটোলক্কা আছে। একটু আলাদা করে নেব, আমরা একটু আলাদা করে নেব। আমার লাইফে খুব কম মহিলাই হলো ফেরত গেছে যারা স্তনের টিউমার ভালো হয়নি। এর ভিতরে 2টা মহিলাকে আমি ফেরত দিচ্ছি, আমি পারি নাই, আমার আয়ত্তে আসেনি। আমার জানা ছিল না যে আগে ওদের অপারেশন করা। আগে অপারেশন করা থাকলে পারে সেই রোগীগুলো ভালো করা খুব কষ্ট। যেমন হাতের কবজির যে টিউমার, অপারেশন করা থাকলে সেই রোগীর চিকিৎসা করা কষ্ট। পাইলস অপারেশন হয়ে গেছে, অ্যানাল ফিশার অপারেশন হয়ে গেছে, অপারেশনের পরে চিকিৎসা করা খুব কঠিন ব্যাপার। একটা রোগীর আমি 5-7 বার ওষুধ দিয়েছি অ্যানাল ফিশারে, কোনো রেজাল্ট পাই নাই। বললাম এরকম হয়তো আমার হওয়ার কথা না। বললো স্যার আমার ওখানে তো কিছু সুতা লাগানো আছে, ওখানে অপারেশন করে ডাক্তার মলধারে কিছু সুতা লাগাই দিয়েছে, ওই সুতা ভেদ করে মলগুলো আসে এবং টান লাগে, ওই সময় ব্যথা লাগে, মাঝে মাঝে রক্ত বেরোয়। বললাম সরি আমি পারবো না, কারণ এখানে এলোপ্যাথি ডাক্তার অপারেশন করে সুতা টুতা দিয়ে দিয়েছে, তো এটা আমি পারবো না। পরে পারি নাই। আর এই অ্যানাল ফিশার রোগীগুলো যখন 3rd স্টেজ থেকে 4th স্টেজে চলে যাবে তখন তো ক্যান্সার, মাস্ট ক্যান্সার। কি জন্য বলছিলাম যে কোনিয়ামের সেকেন্ড সিমটমটা কি বলছিলাম, যখন ঘুমাবে তখন হলো ঘাম হবে, পানি পিপাসা কম, মাথা ঘোরা, মনে পড়ছে না, মাথা ঘোরা। আমাদের অনেক ওষুধই কিন্তু মাথা ঘোরা।
কার্বোভেজের রোগী কিন্তু মাথা ঘোরা আছে, এপিসি রোগীর মাথা ঘোরা আছে, লেকেসিসের রোগীর অনেক মাথা ঘোরা, নেটটাম আর্স আছে না, নাইট্রিক অ্যাসিডের রোগীর কিন্তু মাথা ঘোরা আছে। শুধু মাথা ঘোরা না, ইন্টারনাল একটা ট্রেম্বলিং আছে। পালসেটের রোগীও কিন্তু মাঝে মাঝে এসে বলবে যে না স্যার আমার মাথা ঘোরে। রাষ্ট্রক্সের রোগী যদি অ্যাকিউট ওষুধ, টিউবারকুলিনাম মায়াজামের ওষুধ আমি মনে করি, এরও কিন্তু মাঝে মাঝে মাথা ঘোরে। সোজা রোগী কিন্তু অনেক সময় বলবে যে তার মাথা ঘোরে, সোজা রোগীও কিন্তু। কোনিয়াম সেম আমাদের হলো মাথা ঘোরার কথা বলবে প্রায়। যদি আরো সিমটম না পান, আমরা অনেক সময় চাইনা ওষুধ আমরা ইউজ করি, চাইনা মাথা ঘোরার জন্য চাইনা ওষুধ ব্যবহার করি। তারপরে ক্যালিফস মাথা ঘোরার জন্য কিন্তু আমরা ব্যবহার করি। ভার্টিগো, কোনিয়ামের কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম মাথা ঘোরা, ঘুমের সময় ঘাম, মাথা ঘোরা। জাগলে পরে কিন্তু আমার ঘাম নাই, অতএব জিজ্ঞাসা করলে কিন্তু অ্যাকুরেট হওয়া যাবে। আপনি যখন ঘুমান তখনই ঘাম আসে, ঘুম থেকে ওঠার পরে ঘাম থাকে না? বলে না, তখন তো আর ঘাম থাকে না, আপনি তো শিওর হয়ে গেলেন, তাহলে কোনিয়াম আসতে পারে। আমি আগেই বলছিলাম যে ওষুধটা হলো বয়স্কদের ওষুধ, যাদের প্রস্রাবটা ক্লিয়ার হয় না। ইলিমেটিস ইরেক্টাই কিন্তু আমাদের এরকম একটা সিমটম আছে যে ঠিক মতো প্রস্রাব হয় না, প্রস্রাবে বাধাগ্রস্ত হয়। লাইকোপোডিয়ামে আছে যাদের প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যায়। থুদায় কিন্তু এমন সিমটম আছে। আরো সিমটম গুলো আমরা মিলাবো। কোনিয়ামেও কিন্তু এরকম একটা সিমটম আছে যে প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে, বা প্রস্টেট গ্ল্যান্ড শক্ত হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, বড় হয় না কিন্তু শক্ত হয়ে গেছে। প্রস্রাবে বাধা, প্রস্রাব ক্লিয়ার হয় না, প্রস্রাব হওয়ার পরে খানিকক্ষণ পরে আবার প্রস্রাবের বেগ আসে। আমাদের বায়ু নিঃসরণ আছে না, মলদার দিয়ে বায়ু নিঃসরণ হয়, লাইকোপোডিয়াম আছে কিন্তু। বেশি ডেকুর আসে কার্বোভেজে, বায়ু নিঃসরণ হয় কিন্তু নাকসে আছে, লাইকোপোডিয়ামে আছে। কোনিয়ামে কিন্তু এরকম আছে, বায়ু আসে ঠান্ডা, মলটাও আসে ঠান্ডা। কালকে একটা বই পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি লেখকের নাম বলবো না, বইটা ইদানিং খুব চলতেছে। লেখছে কি বোর ভিতরে লেখছে যখন বায়ু আসে এবং মল বের হয় তখন মলদ্বারটা শীতল মনে হয়। এই জন্য ইংরেজি বইটা দেখলাম, ইংরেজি বইটা দেখি যে না, মলটা ঠান্ডা না, বায়ুটা ঠান্ডা না, মলদ্বারটা তার শীতলতা, মলদ্বারটা ঠান্ডা বোধ হয়। পিকুলিয়ার সিমটম কোনিয়ামের, যখন মল বের হবে, বায়ু বের হবে, মনে হবে যে আমার ওই জায়গাটা ঠান্ডা হয়ে গেছে। আমার মনে হয় যে একদিন আঘাত সংক্রান্তটা ক্লাস নিয়ে আপনাদের, আঘাত সংক্রান্ত এটা দরকার। সামনে কোনোদিন যদি সুযোগ পাই, আঘাতের যতগুলো ওষুধ আছে, কোথায় কোনটায় কোন সিমটমে কোন ওষুধটা দিতে হবে। তো যারা মহিলারা বাচ্চা ফেলে, অ্যাবর্শন করে, বাচ্চা ফেলার পরে তার জরায়ুতে কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়, জরায়ু ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে ওখানে অনেক সময় সিস্ট তৈরি হয়, বা ওই জরায়ুটা হার্ড হয়ে যায়, অনেক হার্ড হয়ে যায়। জরায়ুটা হার্ড হয়ে যাওয়ার কারণে ওখানে কিছু সমস্যা হয়, ব্যথা হয়, অনেক সময় ব্যথা হয়, ফুলে থাকে, মাঝে মাঝে ব্যথা করে। এই ডিএনসি করার পরে কারোর যদি জরায়ুতে সমস্যা হয়, কোনিয়াম একটা ভালো ওষুধ, কোনিয়াম একটা ভালো ওষুধ, আঘাতের ওষুধ। অন্ডকোষে আঘাতের জন্য যেমন কোনিয়াম ভালো ওষুধ, তেমন জরায়ুর সেক্সুয়াল অর্গানের আঘাতের জন্য কোনিয়াম একটা ভালো ওষুধ। আমি কিন্তু অনেক ক্ষেত্রে বেলিস পিরেনিস ওষুধটা হাই পটেন্সি দিয়ে ভালো রেজাল্ট পেয়েছি। ডিএনসি করার পরে যে ম্যাডাম আছে, আপনার একটা অভিজ্ঞতা দিলাম, আমার অভিজ্ঞতা দিলাম। কি যেন ম্যাডামের নাম আসমাল হোসেন না কি যেন নাম, ম্যাডাম কি লাইনে আছেন? ডিএনসি করার পরে যদি কারোর জরায়ুতে সমস্যা হয়, কোনিয়াম যেমন একটা ভালো ওষুধ, বেলিস পিরেনিস একটা ভালো ওষুধ।
যে কথা বলছিলাম, পেকুলিয়ার সিমটম, যে বায়ু বা মল যদি বের হয়, মলদারটা যেন মনে হবে যে ওখানে আমার ঠান্ডা অনুভূত হচ্ছে। আরেকটা ব্যাপার আছে, সালফারের একটা সিমটম আছে না, সালফারের একটা সিমটম আছে, খালি পায়ে বেড়ালে ভালো লাগে, সোল আউট অফ কভার। ঠিক কোনিয়ামের এরকম একটা সিমটম আছে, মলদারে জ্বালা করা, পা জ্বালা করা, পায়খানার পরে মলদার জ্বালা করা। বেশিরভাগ ডাক্তাররা জানে যে সালফার আমাদের ওষুধ, নো, কোনিয়াম আমাদের ওষুধ। পায়খানা করার পরে মলদার জ্বালা পোড়া করে। অনেক অনেক মহিলাকে পাবেন, আমার কাছে এক মহিলা আসছে জানেন, সে এসে বলতেছে যে তার জরা এটা অনেক হার্ড, না যাবে পরীক্ষা নিরীক্ষা করা, না যাবে শোনা। তো আমি যত সিমটম কালেক্ট করি একটা সিমটমও পাই না। পরে জিজ্ঞাসা করলাম আপনার স্বামী আছে? বললো না, স্বামী না। এবার তো আমার সন্দেহ হয়ে গেছে, তার স্বামী নাই, তার জরায়ু হার্ড। এটা কে বলছে? যারা ব্যবহার করছে তারা বলছে। তারপরে আমি জিজ্ঞাসা করলাম আপনি কোথায় থাকেন? বললাম আমি বিদেশ থাকি, সিঙ্গাপুর থাকে। আমার বুঝতে দেরি হলো না যে এই মেয়েটা একজন পতিতা। তা আমি বললাম কি, আমার মন চলে না যে ওর মতো মানুষের আমি চিকিৎসা দিই, কারণ সে হলো বহুগামী। আমি বললাম কি যে আমার এই চিকিৎসা করার অভ্যাস নাই, অভিজ্ঞতা নাই, আপনি অন্য কোনো ডাক্তারের শরণাপন্ন হন। বললো না, আমি অনেক ডাক্তারকে দেখাচ্ছি, আমার এই হার্ডনেসটা সফট হয় না। তার মানে সে হলো টোটালি কমার্শিয়াল। কত রকমের রোগী যে আমরা পাই আমাদের এই জগতে বলার মতো। যদি কোনিয়ামের রোগী ব্যথার কথা বলে, কেমন ব্যথা হবে? সুচ ফোটানোর মতো ব্যথা আসতে পারে, একেবারে কেটে ফেলার মতো ব্যথা আসতে পারে। তবে স্তনের ব্যথার ক্ষেত্রে বা স্তনের ব্যথার ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো কি, ঋতুর পূর্বে স্তনটা শক্ত হয়ে যাবে, ফোলা থাকবে, ব্যথা থাকবে। আবার যদি এই সিমটমটা না থাকে, বোনিং হাউসিং এর ফর্মুলা আমরা নিয়ে যাব যে শুধু ব্রণ হয়, যদি ব্রণ হয়, ওকে ব্রণ হচ্ছে ঋতুর আগে, ঋতুর সময়, ঋতু শেষ, তার ব্রণ ভালো হয়ে গেছে। এই সিমটমটা কিন্তু আমরা কোরিয়ামে ব্যবহার করতে পারি। তার মানে সিমটম হলো ঋতুর আগে শুরু, ঋতুর সময়ে শুরু, কোরিয়ামের সিমটম। আরেকটা গুরুত্বপূর্ণ যেটা হলো প্রথমে বলছিলাম যে ইস্তেমায় রোগী দেখার সময় অনেক ডাক্তার আমরা ভুল করে কোনিয়াম দিই, যাদের পোস্টেটিক জুস নিঃসরণ হয়। একটা ছেলে একটা মেয়ের সাথে কথা বলবে, এই কথা বলার কারণে বা কোনো একটা খারাপ ছবি দেখলো, কোনো একটা মেয়ের সাথে কথা বললো, সেক্সুয়াল কিছু আলাপ করলো, তার মানে কি তার পোস্টেটিক জোস বের হয়ে যাবে? আর পোস্টেটিক জোস বের হলে কি কোনিয়াম দিতে হবে? অনেক ডাক্তার বইতে যেমন লেখক তেমন ডাক্তাররা পড়ুয়া, সেই রকম ওষুধ অ্যাপ্লাই করে। প্রশ্নই আসে না একটা ইয়ং ছেলেকে আরো সিমটম না মিললে কোনিয়াম কখনো দেয় না। কোনিয়াম দিতে হলে পরে অনেক চিন্তা ভাবনা করে। এই জন্য কিন্তু আমার আজকের ক্লাস, যে আমাদের সাইড এফেক্ট যুক্ত যে যে ওষুধগুলো আছে সেই ওষুধগুলো বেশি করে পড়তে হবে এবং রোগীর ক্ষতি করা যাবে না। একটা ইয়ং মানুষ পোস্টেটিক জোজ বেরোলেই আসে বলে স্যার আমার কি অবস্থা, আমার এই এরকম কথা বললে পরে এরকমই হয়ে যায়, ওটার সিস্টের মাথাটা ভিজে যায়, রাত্রে স্বপ্নদোষ হয়। তার মানে আমি কোনো জায়গায় যদি কথা বলি, কোনো একটু কথা বলি বা কোনো খারাপ ছবি দেখে, এগুলো কোনো ব্যাপার না, এগুলো পোস্টেটিক জোর। আমাদের কোয়েশন পিরিয়ডে জায়গাটাকে পিচ্ছিল করার জন্য ছেলেদের পোস্টেটিক জোস আছে। এটা এটা কিন্তু রোগ না, এটা কিন্তু কোনো রোগই না। বীর্য যদি পায়খানার সময় বের হয় বা বেশি স্বপ্নদোষের কারণে হয়, তাহলে অন্য ওষুধ আসতে হবে। পোস্টেটিক জোস বেশি নিঃসরণ হলেও কোনো রোগ না, ওকে আগে মেন্টালি স্যাটিসফাইড করতে হবে। এটা কোনো রোগই না, এই রোগ নিয়ে তোমার চিন্তা ভাবনা করার কোনো যুক্তি আছে? অতএব এটা নিয়ে তোমার ভাবনা করার কোনো দরকার নাই। এটা ছেলেদের থাকেই, কোনো সমস্যা নেই। গতকালকে
এক রোগী আমার কাছে রোগী লিপি পাঠাইছে, তার দুর্বলতা 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 অনেক সিমটম দিছে। আমি দেখারই সময় পাচ্ছি না, খালি একটু সাউন্ডটা শুনছিলাম, কিন্তু ওটা দেখার সময় পাচ্ছি না। অনেকে দিয়ে রাখছে, কিন্তু আহ, এই এই যে রোগীটার কথা বলছিলাম হুজুর, এই রোগীটার সিমটম গুলো আমি অত বলতেছি না, তার দুর্বলতা এত মারাত্মক পর্যায়ে চলে গেছে। এগুলো হলো অপরাধের ফল। নিজের অপরাধ না থাকলে পারে মানুষ সেক্সুয়ালি দুর্বল হতে পারে না। আর যখন অপরাধ করবে সেই অপরাধের ফল তার ভোগ করতে হবে। এটা ওষুধ দিয়ে অত ভালো করা যায় না। সে যতই লেবাছে হুজুর দেখা, কিন্তু তার এই অপরাধের ফল তাকে ভোগ করতে হবে। আজকে আমার পকেটে পয়সা আছে, আমি পয়সাটা খরচ করবো, ভবিষ্যতে কিভাবে চলবে আমার সংসার, যার নিয়ে আমার সারা জীবন দাম্পত্য, সেই দাম্পত্য জীবন আমি কিভাবে কাটাবো, সেই দিকে কারোর খেয়াল নাই। তো আরো যাই সামনে আগাই। পিকুলের সিমটমের ভিতর একটা সিমটম হলো, যদি দেখেন যে কোনিয়ামের রোগী ব্যথার জন্য পা উঁচু করে রাখলে পারে কমে, ব্যথার জন্য পা উঁচু করে রাখলে কমে, তাহলে কোনিয়াম প্রেসক্রিপশন করতে পারবে। চোখের জন্য কিন্তু ভালো একটা ওষুধ, বিশেষ করে কর্নিয়ায় যদি সাদা দাগ পড়ে, কর্নিয়ায় যদি সাদা দাগ পড়ে তাহলে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এই সাথে কোনিয়ামের সব সিমটম লাগবে, কোনিয়ামের সব সিমটম লাগবে। যেমন চোখের ভিতর যদি ধূসর কালার হয়ে যায়, সাদা কালার হয়ে যায়, কোনিয়াম আসতে পারে যদি তার সিমটমে মেলে। আর ব্যথার ক্ষেত্রে পা উঁচু করে যদি রাখলে ব্যথা কমে, তাহলে শিওর কোনিয়াম। আবার যদি পা চকি বা খাটের উপরে দিয়ে ঝোলাই রাখলে যদি ভালো লাগে, সেটা কিন্তু আবার ক্যালকি রাখা। পা ঝোলাই রাখলে যদি কমে, সেটা কিন্তু আবার ক্যালকি রাখা। আর উঁচু করে রাখলে যদি কমে, তাহলে সেটা আবার কিন্তু কোনিয়াম। আরেকটা সিমটম আমার আলোচনা করা হয় না, সেটা হলো চোখের ক্ষেত্রে আসছে, তো মনে পড়ছে এখন। সেটা হলো অনেক রোগী দেখবেন বলে আলো কমাও, আলো কমাও, ঘরের আলো কমাও, এত রোদেছে যেতে পারতেছে না, আলো কমাও। আমার আলোটা একটু বেশি লাগে, বয়স হয়ে যাচ্ছে, পাওয়ারওয়ালা চশমা লাগে, আলো বেশি লাগে। আর আমি আলোটা বেশি পছন্দ করি এই জন্য যে আমার চোখকে বেশি কষ্ট না দিই, কারণ চোখটা তো সতেজ সবজে করে যতদিন রাখা যায়। আমি যদি আলো কম দিই আমার দেখতে তো কষ্ট হবে। কোনিয়ামের রোগী হলো লাইট অপছন্দ করে, লাইট একেবারে অপছন্দ করে, সেই সাথে মাথা ঘোরা থাকতে পারে। কি বলছিলাম, লবণ পছন্দ করতে পারে, টকও অনেক সময় পছন্দ করে, সে পিপাসাহীন থাকতে পারে। সোসাইটি ভালো লাগে নাও লাগতে পারে, অ্যাভারশন টু সোসাইটি, অ্যাভারশন টু পিপল যদি এরকম থাকে, সেই সাথে যদি নামনেস থাকে, কোনো অঙ্গ যদি অসারতা থাকে, প্যারালাইসিস থাকে, সেই ক্ষেত্রে তো আরো মিলে যাবে কোনিয়াম। আরেকটা সিমটম আছে, আমরা অনেক সময় রোগী লিপির সময় আমি লেখি যে স্লিপলেসনেস, ফার্স্ট স্লিপ লেট না লাস্ট স্লিপ লেট। যেমন আমাদের কোষ্ঠিকা ওষুধটা আছে ফার্স্ট স্লিপ লেট, আমাদের কোনিয়ামটাও কিন্তু সেম ফার্স্ট স্লিপ লেট। ঘুমের সাথে সাথে ঘুম আসে না, মধ্যরাত্রের পরে ঘুম আসে। আমি আরেকটা সিমটম বলছি কিনা আপনাদের মনে নাই, কোনিয়ামের রোগী কিন্তু গোসল করতে চায় না, কোনিয়ামের রোগী কিন্তু গোসল করতে চায় না, মনে হয় বলি নাই। আমাদের অনেক ওষুধই আছে যারা গোসল করতে চায় না। সিপিআর রোগী আসলে কিন্তু আমি জিজ্ঞাসা করি, আপনার কি গোসল করতে মন চাই? শীতকালে অনেকেই গোসল করে না। সালফারের রোগী বইতে লেখা আছে যে গোসল করতে চায় না। আমি খুব কম রোগীকে পাইছি জীবনে ওর সাথে কোনো মিল নাই। সালফার রোগী যথেষ্ট গোসল করতে চায়, ক্যালকিরা কার্বের রোগী গোসল করতে চায় না, কোনিয়ামের রোগী গোসল করতে চায় না, সাইলেশিয়ার রোগী অনেক সময় গোসল করতে চায়, হিপার সালফারের রোগী গোসল করতে চায় না। এবং শীতকাল হলে দেখা যাচ্ছে চারদিকের বাতাস আসা বন্ধ করে দেয় একেবারে। কোনিয়ামের তাহলে মূল সিমটম গুলো কি? আমাদের মলমূত্র ঠান্ডা বের হয়, মলদার মনে হবে যে ঠান্ডা, মলত্যাগের পরে জ্বালা, মলত্যাগের পরে জ্বালা। ভুল করে যদি আপনারা কোনিয়াম প্রেসক্রিপশন করেন তাহলে কি হবে? রোগীর ভিতর চরম দুর্বলতা পাবেন,
ঘুম হারাম হয়ে যাবে, বলে আমার ঘুম নষ্ট হয়ে গেছে। কোনো রোগী যদি বলে যে আমার ঘুম কমে গেছে ওষুধ খাওয়ার পরে, ওষুধটার সঙ্গে সঙ্গে চেঞ্জ করতে হবে। যদি ওষুধ দেওয়ার পরে বলে আমার কনভালশন শুরু হয়ে গেছে, কম্পন শুরু হয়ে গেছে, বন্ধ করে দিতে হবে। কোনো রোগী যদি বলে আমার বমি বমি লাগতেছে ওষুধ খাওয়ার পরে, তাহলে ওষুধ হইলো পানির সাথে মিশাই খেতে হবে। হয়তো আপনার ডাইলেশন করা একটু হার্ড ছিল, বেশি কঠিন হয়ে গেছে, বুঝে নেবেন আমার কথা। এটা পানির সাথে মিশাই খেতে বলতে হবে। ওষুধের ভিতর যে আরএস থাকে সেই আরএস তার জন্য সাইড এফেক্ট হয়ে যায়। যদি রোগী বলে ওষুধ খাওয়ার পর আমার শ্বাসকষ্ট হচ্ছে, বুঝবেন যে আমার হলো ওষুধ সিলেকশন ভুল হয়েছে। আবার যদি বলে যে আমি ওষুধ খাওয়ার পরে আমার এই ডান হাতে বল পাচ্ছি না, বাম হাতে বল পাচ্ছি না, পায়ে বল পাচ্ছি না, তাহলে বুঝবেন যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাড়াতাড়ি ওষুধ বন্ধ করতে হবে। মাঝখানে একটা কথা মনে পড়ে গেল। কয়েকদিন আগে আমার কাছে এক ডাক্তার বলছে আমি হলো মেডো দিচ্ছি, মেডো দেওয়ার পরে সাইড এফেক্ট আসছে, কি অ্যান্টিডোট দেবো? আমি লিখে দিলাম কোনো অ্যান্টিডোট আমার জানা নাই। ডিপ থ্রিটেড মেডিসিনের আসলে অ্যান্টিডোট আছে কিনা আমি জানি না। আমি কোনো অ্যান্টিডোট মানি না। মূল কথা আমি কেন্টের ফর্মুলা মানি। কেন্টের ফর্মুলাটা হলো যে রোগীর যে সিমটম পাওয়া যাবে সে ওষুধ দিতে হবে। আপনি ভুল করে ওষুধ দিচ্ছেন, যে সিমটমটা এখন দেখা যাচ্ছে সেই সিমটমের ওষুধ দেবেন। এটা হলো অ্যান্টিডোট। যে সিমটমের আপনি এখন পাচ্ছেন ওই সিমটমের ওষুধ দেবেন, তাহলে অ্যান্টিডোট। গভীর ক্রিয়া ওষুধ দেওয়ার পরে সিপিলাইনাম, টিউবারকুলিনাম, সোরাইনাম, আর্সেনিক, ফসফরাস, কোনিয়াম, লেকেসিস এইসব ওষুধ দিচ্ছেন, এখন আপনি অ্যান্টিডোট খুঁজলে হয় না? অ্যান্টিডোট হবে? এটা হবে না তো। আপনার রোগীর গভীরে আছে অনেক সিপিলিস, দৃশ্যমান না, ল্যাটিন সিপিলিস, চাপা পড়া সিপিলিস আছে। আপনি রোগীকে সালফার দিয়ে বসে আছেন, এই রোগীর এমন ঘা তৈরি হবে যে ঘা গুলো গলিত ক্ষত তৈরি হবে, গলিত ক্ষত। এটার কি অ্যান্টিডোট দেবেন? এর অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো উপায় নেই। সারা গা একেবারে ঘাতে ভরে যাবে, শুধু আপনার ভুল সালফার প্রেসক্রিপশনের কারণে। সালফার অত্যন্ত ডেঞ্জারাস, মার্শালও ডেঞ্জারাস। এই যে বললাম খানিকক্ষণ আগে, আমাদের প্রত্যেকটি ওষুধেরই সাইড এফেক্ট আছে। আমরা অ্যাপ্লাই করার সময় সাইড এফেক্ট গুলো জানবো, যে আসলে এই ওষুধ দিয়ে কতটুকু ক্ষতি করতে পারে এবং রোগীর কি কি সাইড এফেক্ট আসতে পারে। যেমন আমি যদি কোনিয়াম ভুল করে প্রেসক্রিপশন করে, তার বমি বমি আসতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, তার কোনো অঙ্গ দুর্বলতা লাগতে পারে, এমনকি শ্বাসরোধ হয়ে মারাও যেতে পারে। আপনারা বিভিন্ন বই পড়বেন, বিভিন্ন বই পড়েন, অনেক বইটি আছে, অনেক বইতে লেখা আছে কোন কোন ওষুধের কি কি সাইড এফেক্ট। তো আমার আজকে আলোচ্য বিষয় ছিল কোনিয়াম। কোনিয়ামের মূল সিম্পটম কি, আবার একটু রিপিট করতে যাচ্ছি আমি, যে সেক্সুয়াল ডিজায়ার যদি কেউ সাপ্রেস করে, শোয়ার সময় যদি মাথা করে এবং ঘুমানোর পরে যদি ঘাম হয়, যদি পিপাসা কম থাকে, যদি লবণ বেশি পছন্দ করে, আর মনে হবে যে আমার প্যারালাইসিস হয়ে যাচ্ছে, অঙ্গের দুর্বলতা, অঙ্গের দুর্বলতা, সেটা জেনিটাল অর্গানেরও দুর্বলতা, হাত পায়ের দুর্বলতা হতে পারে, মোটর নার্ভের দুর্বলতার কারণে মাথা ঘোরা হতে পারে, চোখের সমস্যার কারণে চোখের পাতা তুলতে পারে না, এরকম সমস্যা হতে পারে, মুখের প্যারালাইসিস কারণে খেতে পারে না, ইসোফেগাসের প্যারালাইসিসের কারণে গিলতে পারে না, পাকস্থলীর প্যারালাইসিসের কারণে তার হজম শক্তি নষ্ট হয়ে গেছে, তার এনাসের প্যারালাইসিসের কারণে তার মল বের হচ্ছে না। আসলে কথা বললে তো শেষ হবে না, এগুলো বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আর আমাদের এই জগৎটা পুরোটাই উপলব্ধির বিষয়, মুখস্থর কোনো জায়গা নেই, পুরো জিনিসটাই উপলব্ধি করতে হবে। পর্যবেক্ষণের চোখ দিয়ে দেখতে হবে, উপলব্ধির শক্তি দিয়ে বুঝতে হবে, এবং কোন রোগীর কত মাত্রার ওষুধ দিতে হবে, তারপরেই প্রেসক্রিপশন করবে। তো আজকে এই পর্যন্তই, 10টা 4 বাজে। আপনাদের কোনো কথা থাকলে বলেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। না পারলে সরি বলে নেবো।
কারো কোনো কথা আছে? শরীফুল নবী স্যার, জি স্যার, কথা শোনা আমি যাচ্ছে? অপেক্ষা করতেছিলাম, হ্যাঁ অপেক্ষা করতেছিলাম যে কেউ প্রশ্ন করে কিনা, এই জন্য যে চুপ সব ছিলাম। লাইনই নাই, সব রেকর্ড দিয়ে যার যার মতো চলে গেছে, শেষ করে দেন আপনি। তো ধন্যবাদ স্যার, অনেকক্ষণ আলোচনা করছেন, কনিয়ামের পুরো চিত্র আমাদের সামনে তুলে ধরছেন। আমরা যদি এগুলো মনে রাখি তাহলে এই রোগী পাইলে অবশ্যই চিকিৎসা দিতে সক্ষম হবো আশাবাদী। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে সবাই সুস্থ সবল থাকি, আল্লাহ আমাদের ভালো রাখুক এই আশাবাদ ব্যক্ত করে আগামীতে দেখা হবে কামনা করে স্যারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই আপনারা সবাই সবার জন্য আলোচনা দোয়া শেষ করবেন, আমার করছি। জন্য দোয়া করবেন। অবশ্যই আসসালামু স্যার, আলাইকুম। আপনি আমাদের বিপদের বন্ধু স্যার, আপনার সুস্থ থাকলে আমরাও অনেক আশাবাদী থাকবো ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।